হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের যে বিষয়টা আমরা ডিসকাস করব সেটা খুব ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমাদের না জানলেই নয়। এই কনসেপ্টটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার সমস্ত যত ফিউচারে আপনি প্রজেক্ট করতে চাইছেন। তো সমস্ত প্রজেক্টের একটা বড় পার্ট কিন্তু আজকের ভিডিওর উপর ডিপেন্ড করছে। তো অলরেডি থাম্বনেলে বা টাইটেলের মধ্যে দেখেই নিয়েছেন। তো চলুন আমরা স্টার্ট করি। তো আমরা আ গত যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছিলাম সেখানকার কোড আমি সমস্ত কমেন্ট আউট করে রেখেছিলাম। এই প্রজেক্টে আমি কিন্তু স্টার্ট করেছিলাম ফেচ লিখে। কিন্তু সেই সময় বলেছিলাম যে এটা আমরা পরে এক্সপ্লেন করব। তো আজকে সেই দিন। তো চলুন এক্সপ্লেন করি বিষয়টা। এই ফেচ ব্যাপারটা কি? তো ফেচ জানার আগে আমাদের কিন্তু জানতে হবে যে কোড কিভাবে এক্সিকিউট হয়। তো জাভাস্ক্রিপ্টে জেনারেলি ২ ভাবে কোড এক্সিকিউট হয়। একটা সিনক্রোনাস কোড, একটা হলো অ্যাসিনক্রোনাস কোড। তো আমি শর্টে যেভাবে লিখতে পারি যে একটা হলো অ্যাসিন কোড, আরেকটা হলো সিঙ্ক কোড। একটা সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস। তো এখন এই যে সিনক্রোনাস যে কোডগুলো আছে, সেই কোডগুলো যখন আপনি যেভাবে লিখছেন, সেই কোডগুলো তারপরে যখন আপনি সেটাকে কল করছেন বা প্রিন্ট করতে চাইছেন, সেটা সেভাবে এক্সিকিউট হয়ে যায়। কিন্তু সমস্ত কোড কিন্তু এইভাবে সবসময় এক্সিকিউট হয় না। কিছু কোড আছে যেগুলো কিন্তু অ্যাসিনক্রোনাস, মানে আপনি লেখার সঙ্গে সঙ্গেই তার রেজাল্ট পাবেন না। বা আপনি সেই ফাংশনটা বানালেন আর কল করলেন, রেজাল্ট পেয়ে গেলেন, এমন নয়। কিছু ফাংশন বা কিছু কাজ এমন হবে যেগুলো কিন্তু হতে সময় লাগে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে সার্ভার থেকে ডেটা নিয়ে আসা বা কোনো ডেটাবেসে আমরা ডেটা সেভ করছি বা ডেটা রিট্রিভ করছি, আপডেট করছি, ডিলিট করছি ইত্যাদি কাজগুলো। এগুলোর জন্য কিন্তু সময় লাগে। তারপরে কোনো নোডে যখন আমরা কাজ করব তখন কোনো ফাইল ওপেন করে তার মধ্যে লেখা বা আপডেট করা, অ্যাপেন্ড করা, ফাইল ক্লোজ করা। তো এই সমস্ত ফাইল ডিলিট করা, এই সমস্ত কাজগুলো কিন্তু সময় সাপেক্ষ। এইগুলোতে কিন্তু সময় লাগে। তারপরে যদি আমরা কোনো টাইম নিয়ে কাজ করতে চাই, মানে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পরে আ এক্সিকিউট হবে। সেইজন্য আমরা সেট টাইম আউট বা সেট ইন্টারভাল এই সমস্ত যে বিষয়গুলো আমরা যখন ইউজ করি তখন কিন্তু সেসব ক্ষেত্রে আমাদের একটু সময়ের দরকার হয়। তো সেই কাজটা হওয়ার জন্য বাকি যে কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু থেমে থাকে না। যেমন আমরা এখানে যদি একটা সিম্পল আমি এখানে একটা যোগের অঙ্ক করছি। ঠিক আছে? x = 10 আর আরেকটা এখানে লিখলাম যে 20 y, y = 20 আর এর একটা রেজাল্ট। সেই রেজাল্টটা আসবে সাপোজ z, z এর মধ্যে আমি লিখে দিলাম যে x + y। ওকে? এখন আমি এখানে লগ করছি। লগ লিখলাম z। তো এটা প্রিন্ট হয়ে গেল। ভেরি গুড। আচ্ছা, আমি লগ কেন লিখতে পারছি? এই লাইনটার জন্য। অলরেডি আপনাদের জানা আছে। তো আমি এইভাবেই কিন্তু জেনারেলি প্রিন্ট করি। যাতে আমাকে console.log বারবার লিখতে না হয়। তারপর আমি আরেকটা কাজ করতে পারি যে লগ এখানে লিখলাম যে হ্যালো। এই কোডটাও এইভাবে রান হচ্ছে। তাহলে দেখুন যে 30 যেহেতু Z আগে প্রিন্ট হয়েছে সেইজন্য 30 আগে এসছে, তারপরে হ্যালো এসছে। এখন যদি Z আমি এখান থেকে কেটে এটা এখানে লিখতাম তাহলে এখানে প্রিন্ট হতো। তাই না? সিম্পল। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হলো কিন্তু সিনক্রোনাস কোড। ওকে? এটা হলো সিনক্রোনাস কোড। মানে যখন যেটা যেভাবে প্রিন্ট করা হচ্ছে সেভাবেই চলছে। একটার পরে একটা। এখন আ কোন কাজটা তাহলে এরকম সময় সাপেক্ষ? যেমন সেট টাইম আউট। এখানে একটা সেট টাইম আউট আমি একটা ফাংশন এখানে ক্রিয়েট করছি, কল ব্যাক ফাংশন। এর মধ্যে কিছুই হবে না। জেনারেলি আমি আ একটা সিম্পল মেসেজ লিখে দিচ্ছি। আর এর সঙ্গে একটা টাইম দিতে হবে। ধরুন ৫ সেকেন্ড সময় লাগবে। আর এর মধ্যে লিখে দিলাম যে মেসেজ। ওকে? তো এই মেসেজটা খেয়াল করে দেখুন আমি কিন্তু সেকেন্ড লাইনে প্রিন্ট করেছি। কিন্তু সেই মেসেজটা এখনো আসেনি। এবার গিয়ে আসলো ৫ সেকেন্ড হওয়ার পরে। তার মানে এই লাইনটা আমি ২য় পজিশনে লেখা সত্ত্বেও কিন্তু আমাকে কিন্তু অপেক্ষা করতে হলো ৫ সেকেন্ডের জন্য। যেহেতু আমি ৫ সেকেন্ড লিখেছি তো ৫ সেকেন্ড পরে। কিন্তু এই কাজটা হওয়ার জন্য কিন্তু এই যে হ্যালো, লগ হ্যালো যেটা সেটা থেমে থাকেনি। এই লগ হ্যালো কিন্তু ঠিকই প্রিন্ট হয়ে গেছে। এখন মনে হতে পারে যে এটা যদি ৫ সেকেন্ড না হয়ে যদি এটা ০ সেকেন্ড হতো, মানে কোনো সময় না লাগতো, তাহলে কি হ্যালোর আগে হবে? তাহলেও হ্যালোর আগে এটা প্রিন্ট হবে না। কারণ এটাকে বানানোই হয়েছে এমনভাবে যেটা asynchronously চলবে। ঠিক আছে? যার জন্য সময় লাগবে। ওকে? আপনি যতই এখানে ০ লিখুন না কেন এটা কিন্তু পরেই চলবে। তো এরকমই আরেকটা কাজ আছে, যেমন সার্ভার থেকে ডেটা নিয়ে আসা। তো সার্ভার থেকে ডেটা নিয়ে আসতে গেলে আমাদের কিন্তু HTTP রিকোয়েস্ট সেন্ড করতে হয়। তো কোনো সার্ভারের থেকে কোনো API থেকে যখন আমরা ডেটা নিয়ে আসবো তখন আমরা একটা খুব সিম্পল সহজ সরল একটা ফাংশন আছে, সেটা হলো ফেচ। এখন এই ফেচটা লিখলেই কিন্তু হবে না। সেই সঙ্গে এখানে বলেছে যে fail to execute fetch on window 1 on window, one argument required but only
0 প্রেজেন্ট মানে এই ফেচ লিখলেই কিন্তু শুধু হবে না। ফেচকে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে। আর্গুমেন্ট কি? আমি যে এপিআই থেকে বা যে লিঙ্ক থেকে ডেটা আনতে চাইছি বা যে সাইট থেকে ডেটা আনতে চাইছি তো সেটার লিঙ্কটা এখানে প্রোভাইড করতে হবে। তো আমি ভ্যারিয়েবল এ রেখেছি এটাকে প্রোভাইড করে দিলাম। তো এখন যদি আমরা একটু খেয়াল করি এখানে আপাতত কোনো রেজাল্ট আসেনি। তো এখান থেকে যে রেসপন্সটা আমি এক্সপেক্ট করছি সেই রেসপন্সটাকে আমরা কিন্তু একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। তো আমি এখানে লিখে দিলাম যে এপিআই রেসপন্স এরকম। তো এপিআই রেসপন্স থেকে বেটার হবে এপিআই ফেচ এরকম নাম লিখি। আচ্ছা, এপিআই ফেচ। এখন আমি এটা ফেচ করে আনার সঙ্গে, সঙ্গে এখানেই আমি লক করে দিচ্ছি। এবার দেখি যে কি হয়। এপিআই ফেচ। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন যে ১ম এ 30 প্রিন্ট হয়েছে। তারপরে একটা প্রমিস বা কিছু একটা এসছে। তারপরে হ্যালো প্রিন্ট হয়েছে। কিন্তু আমি এইমাত্র একটা কথা বললাম যে সার্ভার থেকে ডেটা আসতে সময় লাগে সেটা হলো একটা অ্যাসিনক্রোনাস কোড। মানে হলো সিনক্রোনাস কোডদের সঙ্গে একসঙ্গে চলে না। এটা হলো সাইডে গিয়ে রান হয়। তো অন্য থ্রেডে গিয়ে। তো এখন এটা যেহেতু একটা অ্যাসিনক্রোনাস কোড তাহলে আমি এই লাইনটা যখন প্রিন্ট করলাম, এরপরে যখন হ্যালো লিখলাম, তাহলে আমি পরপর তো সুন্দর সিনক্রোনাস কোডের মতোই এখান থেকে আ রেসপন্স পাচ্ছি। এটা তো হিসাব মতো সেট টাইম আউট এর মতো শেষে এসে এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল। বেসিক্যালি এই লাইনটা যেহেতু একটু ডেটা আনতে সময় নেয়, তো আমাদের বাকি যে কোডগুলো সেগুলো থেমে থাকে না এটা ঠিকই। কিন্তু এই ফেচের থেকে এখন যেটা এসছে সেটা কিন্তু রেসপন্স নয়। অ্যাকচুয়ালি ডেটা নয়। এটা একটা প্রমিস। তো ব্রাউজার কি করেছে? ব্রাউজার এটা নিজে হ্যান্ডেল করে একটা প্রমিস রিটার্ন করে দিয়েছে। মানে হলো ব্রাউজার বলছে যে ফেচ করে আমার ডেটা আনতে কিন্তু সময় লাগবে। তো আমি তোমাকে একটা প্রমিস করছি যে ডেটা যদি আ আমি যে এপিআইটা তুমি কল করেছো সেই কল করার পরে আমি যদি ডেটা পাই তাহলে তো এনে দেব। যদি না পাই তাহলে সেজন্য আমি কোনো আ কি কারণে পাইনি সেইটার একটা আমি এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেব। মানে হলো আমি যখন ডেটা এখান থেকে ফেচ করে আনতে চেয়েছি তো তখন ২ টো ঘটনাই হতে পারে। একটা হলো ডেটা আসবে মানে ডেটা পাবো আর না হলে পাবো না। তাই না? তো সেইজন্য আমাকে কিন্তু একটা প্রমিস রিটার্ন করেছে। তো এই প্রমিস বিষয়টা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে শিখব, আজকের ভিডিওতে না। ওকে? তো এই ফেচ কিন্তু এই প্রমিস বলে একটা অবজেক্ট আছে, একটা কনসেপ্ট আছে। সেই অবজেক্ট বা কনসেপ্ট এর উপরে বেস করেই তৈরি। ওকে? তো প্রমিসটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। আমি ইন ডেপথ এখানে যাচ্ছি না। এখন ফেচ নিয়ে আলোচনা করছি। তো এখন এই যে প্রমিস কি হচ্ছে? একটা পেন্ডিং অবস্থায় আছে। পেন্ডিং অবস্থায় আছে মানে? তো আমি এখানে প্রমিসের আ এখানে দেখছেন যে প্রমিস এখানে পেন্ডিং লেখা রয়েছে। তো প্রমিস স্টেট ফুলফিল তো রেসপন্স ও এখানে কিছু দেখা যাচ্ছে। তো এই বিষয়টা একটা, একটা করে আসছি। তো এই মুহূর্তে ঘটনাটা হলো যে ব্রাউজার বলছে যে আমি প্রমিস করলাম, যদি আমি ডেটা পাই তাহলে নিয়ে এসে দেব। যদি ডেটা না পাই, কেন পেলাম না সেটার কথাও আমি বলল। আমি তোমাকে এক্সপ্লেইন করব আমি কেন ডেটা পাইনি, কি কারণ ঘটেছে। মেক্সিমাম সময় সার্ভারের প্রবলেম থাকতে পারে বা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো সেই ঘটনাটাও আমি তোমাকে এক্সপ্লেইন করব। সেই মেসেজটাও দেব। কিন্তু আমি প্রমিস করে রাখলাম তোমাকে যে আমি কিছু না কিছু একটা ফেরত এনে দেবই। তো সেজন্য একটা মেসেজ দিয়ে রাখলো। কিন্তু ঘটনাটা এখনো ঘটেনি। তো এখন এই যে ফেচের থেকে যে ডেটাটা, সেই ডেটাটা পেতে গেলে, অ্যাকচুয়াল ডেটা পেতে গেলে আমাকে কিন্তু আ দেন ইউজ করতে হবে। ওকে? দেন নামে আরেকটা আমাদের মেথড আছে বা ফাংশন বলতে পারেন বা মেথড বলেন, যেটাই বলেন। আপনার কিন্তু সেই দেনটাকে ইউজ করতে হবে। ওকে? তো আমরা সেই দেনটা কখন ইউজ করি? এখন আ আমি আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখিয়ে নিতে চাইছি যে এটাকে যদি আমি প্রমিসটাকে ওপেন করি, এই ভিতরে আসি, আ তাহলে দেখবেন যে এখানে প্রোটোটাইপের ভিতরে যাচ্ছি। আচ্ছা। এখানে জেসন বলে একটা আমাদের কিন্তু দেখুন একটা ফাংশন আছে। এটা আমাদের প্রয়োজন জেসনটা। আচ্ছা, ঠিক আছে। আমরা কোথায় কল করেছিলাম তার ডিটেইলস এখানে সমস্ত কিছু আছে। কোনো অসুবিধা নেই। এখানে আ এখানে আরেকটা জিনিস আছে দেখুন এই যে বডি রিডেবল স্ট্রিম হিসাবে রয়েছে। এখানেও পাবেন রিডেবল স্ট্রিম। এরকম যখন পাবেন তার মানে এই যে ডেটাটা এসছে না সার্ভার থেকে রিডেবল স্ট্রিম যদি দেখেন, তাহলে মনে করবেন যে এই ডেটাটা কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু ব্রাউজারে এই মুহূর্তের জন্য প্রিন্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কারণ চাঙ্ক আকারে আসে ডেটা সার্ভার থেকে। ওকে? তো সেইজন্য এখানে আমাদের রিডেবল স্ট্রিম বলে একটা কথা আছে। ওকে? তো ঠিক আছে। আমাদের এখন ডেটাটাকে তো দেখাতে হবে। তো দুটো ঘটনা ঘটবে। যদি ডেটা এসে থাকে তাহলে আমরা দেন নামে একটা ফাংশন আছে সেখানে আমরা পাবো।
আর যদি ডেটা না আসে তাহলে আমরা ক্যাচ নামে একটা ফাংশন আছে সেখানে পাবো। তো সেটা আমরা কি করে এপ্লাই করতে পারি? এই যে এপিআই ফেজ আছে, এর উপরে যদি আমরা দেন ইউজ করি, এখন শুধু দেন লিখলেই হবে না। দেন কিন্তু ডেটা এনে দিতে পারবে না। এটা ফাংশন একটা। এই ফাংশনের ভিতরে আপনাকে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। ওকে? কলব্যাক ফাংশন দিতে হবে। দেন আ এখানে একটা কলব্যাক ফাংশন দিলাম। আর এই দেন এর মধ্যে যে কলব্যাক ফাংশনটা দিলাম, এখানেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি রেসপন্সটা আসবে। আর এখানে আমরা এসে কিন্তু লগ করে দেখতে পারি যে কি রেসপন্স এসছে। এক্ষেত্রে আমরা দেখব যে এখানে যে রেসপন্সটা এসছে, সেই রেসপন্সটা যদি আমি একটু ওপেন করে দেখি, দেখবেন বডির মধ্যে কিন্তু এখনো রিডেবল স্ট্রিম হয়েই রয়েছে এরা। ওকে? এখনো রিডেবল স্ট্রিম হয়ে রয়েছে। তার মানে এই যে রেসপন্সটা, এটাও বেসিক্যালি এখনো আমাকে ডেটা দেয়নি। তো এই যে রেসপন্সটা আছে, এই রেসপন্সটাকে আমাকে JSON এ আগে কনভার্ট করতে হবে। ঠিক আছে? সেজন্য আমি কিন্তু এখানে JSON যে আ ফাংশনটা আছে সেটা কিন্তু ইউজ করলাম। এবার এটা ইউজ করার পরে দেখুন আবার একটা আমি কিন্তু প্রমিস পেয়ে গেছি। তো এটা অলওয়েজ খেয়াল রাখবেন, যদি আপনি একটা প্রমিস দেখতে পান কোনো ডেটা ফেচ করার পরে, বা কখনো যদি এরকম প্রমিস টাইপের কোনো কিছু রিটার্ন করেন বা রিটার্ন হিসাবে পান কোনো ফাংশন কল করার পরে, তাহলে নিশ্চিত মনে রাখবেন সেখানে আপনাকে কিন্তু দেন ইউজ করেই সেই ডেটাটাকে ধরতে হবে। যদি ডেটা আসে তাহলে দেন ইউজ করতে হবে। যদি ডেটা না আসে তাহলে কি করতে হবে? ক্যাচ ইউজ করতে হবে। কারণ প্রমিস দুটো জিনিসই করতে পারে। হয় রিজলভ করে একটা প্রমিস, না হলে রিজেক্ট করে। মানে এই প্রমিসের কাছে কিন্তু দুটো ফাংশন আছে। ঠিক আছে? এটা হলো বেসিক্যালি একটা অবজেক্ট, এর মধ্যে বলতে পারেন দুটো ফাংশনই আছে। সেই ফাংশন দুটো কি করে? হয় প্রমিস রিজলভ হয়, না হলে প্রমিস রিজেক্ট হয়। মানে প্রমিস রিজলভ হওয়া মানে ডেটা এসছে। প্রমিস রিজেক্ট হওয়া মানে ডেটা আসেনি। ব্যাস এই দুটোই জিনিস। ওকে? তো এখন এই দুটো সিম্পল জিনিস মনে রাখলেই হবে। এখন এই যে রেসপন্সটা যেটা এসছে, এই রেসপন্সটা কিন্তু এখন প্রমিস হিসাবে রয়েছে। যেহেতু আবার আমি একটা প্রমিস পেয়ে গেছি এখান থেকে, তো আমি এটাকে আগে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তো সেইজন্য আমাকে কি করতে হবে? আমাকে এর ওপরে আরেকবার আমাকে কিন্তু দেন রান করাতে হবে। তো আমি এটাকে একদম সিম্পলিফাই করে দিচ্ছি। এটা আমি পরপর লাইনে লিখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খেয়াল করে যান, এই যে 30 আর হ্যালো সিনক্রোনাস কোড কিন্তু সিনক্রোনাস এর মতোই চলছে। তো এই যে লাইনটা, এই লাইন থেকে আমরা কি পেয়েছিলাম? প্রমিস পেয়েছিলাম। যেহেতু প্রমিস পেয়েছি, সেইজন্য আমাকে কিন্তু দেন আবার এখানে কিন্তু লিখতে হবে এবং এর মধ্যে আবার একটা কলব্যাক ফাংশন দিতে হবে। আমি ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করছি। এবার যদি আমি এখানে লগ ইউজ করি ডেটাটাকে, এবার খেয়াল করে দেখুন যে আমার কাছে কিন্তু ডেটা চলে এসেছে। কারণ আমি এখান থেকে একবার প্রমিস পেয়েছি, সেইজন্য সেই প্রমিসের থেকে দেন লাগাতে হয়েছে, দেন ইউজ করতে হয়েছে। যার জন্য আমি ওখান থেকে রেসপন্সটা পেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে এই রেসপন্স থেকে আবার আমার একটা প্রমিস এসছে। এটা করার পরে যে রেসপন্সটা আমি পেয়েছি সেটা আবার সেই JSON এ কনভার্ট করার পরে প্রমিস হয়ে গেছে ওটা। তো তার মানে বলেছে যে এপিআই থেকে ১ম এ ডেটা এনেছে। ডেটা আনার পর আমি ভাবছিলাম যে রেসপন্স আসবে। কিন্তু রেসপন্স একটা কিছু এসছে, সেটা JSON এ যখন কনভার্ট করেছি তখন বলছে যে আ যে না, আমি প্রমিস করলাম যে রেসপন্স JSON এ কনভার্ট করতে আমার একটু সময় লাগবে। আমি রেসপন্স পেয়েছি ঠিকই, কিন্তু এই যে কনভার্ট করে অ্যাকচুয়াল যে ডেটাটা দিতে আমার সময় লাগবে। কিন্তু আমি প্রমিস করছি যে আমি এনে দেব। আবার যদি কনভার্ট করার সময় যদি কোন টাইপের প্রবলেম হয়, তো আমি তাহলে রিজেক্ট করে দেব কিন্তু। তো সেইজন্য আমরা কি করলাম, যেই দেখলাম যে আমাকে প্রমিস করেছে, তো তখন আমি কি করলাম, এটা দেনটা ইউজ করে দিলাম। ওকে? দেন ইউজ করার পরে এবার আমার কাছে দেখুন পুরো পারফেক্টলি ডেটাটা এসছে। এখন এমতো অবস্থায় এরকম হতে পারে আমি প্রত্যেকটা লাইন দেন এইভাবে লিখেছি। আমি ধরে চলছি যে আমার কাছে সমস্ত কিছু পারফেক্ট আছে। মানে আমার ইন্টারনেট ঠিক আছে, সার্ভার যে সার্ভার থেকে ডেটা আনছিলাম সেই সার্ভার ওকে আছে। সার্ভার আমাকে ঠিকঠাক রেসপন্স করে। আর আমি যে এখানে URL টা লিখেছি সেই URL ও পারফেক্ট আছে। আমি সমস্ত কিছু পজিটিভ মাইন্ডে ধরেছি। ধরে এখান থেকে ডেটাটা এভাবে আমি কনসোল লগ করাতে পেরেছি। এবার সাপোজ এখানে আমি একটা কোনো যদি আ স্পেলিং মিস্টেক করি, তাহলে কি হবে? স্পেলিং মিস্টেক করলে এখানে দেখুন কি এসছে যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, এখানে সামথিং কিছু লিখেছে যে নট ভ্যালিড জেসন এরকম টাইপের। তো এই ঘটনাটা ঘটেছে হলো যেহেতু সার্ভার মানে আমি যে সার্ভারে কল করেছি সেখান থেকে এরকম কোনো ডাটা পাঠানো সম্ভব হয়নি। তো এই যে এপিআই না, এই এপিআই কিন্তু আমাকে রিজেক্ট করে দিয়েছে। ওকে? তো এই যে এইখানে এপিআই যেটা আমি লিখেছি না, এটা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে সার্ভার আমাকে প্রমিস করেছিল ফার্স্ট টাইম যে আমি ডেটা এনে দেব। যদি এনে দিতে পারি
তাহলে তো ঠিকই আছে। আমি দেন যদি আনতে পারি তাহলে তুমি দেন ইউজ করে ধরে নেবে সেই ডেটাটা। যদি আমি না আনতে পারি তাহলে ক্যাচ ইউজ করবে। তো ডট ক্যাচ লিখে দিলাম এখানে। ওকে? আর এই ক্যাচটার ভিতরেও কিন্তু আমার আরেকটা কল ব্যাক ফাংশন দিতে হবে। এখানে কল ব্যাক ফাংশনেরই কাজ সবকিছু। তো আমি এখানে কল ব্যাক ফাংশন ইউজ করে এখানে এররটাকে দিয়ে দিলাম। যে টাইপের এরর হবে সেই এররটা এখানে সেই প্রিন্ট হয়ে যাবে। ওকে? আগে যে এররটা দিয়েছিল সেটা কিন্তু আপনার ব্রাউজার নিজে থেকে ওটাকে আ মডিফাই করেছিল। মানে হলো API ফেচ এর যে এরর সেটা দেখাচ্ছিল। এখন যে এররটা সেটা কিন্তু আমরা প্রিন্ট করিয়েছি। ওকে? এইবার আমি যদি এখানে লিঙ্কটাকে মানে সঠিক করে দিই, এখন তাহলে দেখবেন যে এররটা চলে যাবে। আর তারপরে আমার কিন্তু অরিজিনাল ডেটাটা আবার চলে আসবে। আর এদের সঙ্গে আরেকটা জিনিস ঘটে, আ মানে আরেকটা আপনার ফাংশন আছে সেটা হলো ফাইনালি। যে ডট ফাইনালি। ফাইনালির মধ্যে আপনি একটা মেসেজ দিতে পারেন যে ডান। ঠিক আছে? কেচ রিকোয়েস্ট ডান। এরকম একটা কথা আপনি লিখে দিলেন। তো এরকম আরেকটা মেসেজ আপনি এরকম এর মধ্যে আচ্ছা এখানে একটু রয়েছে। আমাকে এখানেও কিন্তু একটা কল ব্যাক ফাংশনই ইউজ করতে হবে। তো এই মিস্টেকটা করা চলবে না। আচ্ছা, এখানে দেখুন ফেচ রিকোয়েস্ট ডান। তো এই যে ফাইনালি যেটা আছে সেই ফাইনালিটা আপনার ডেটা আপনি পান মানে রিজলভ হোক বা আপনার প্রমিস রিজেক্ট হোক, যাই হোক না কেন এটা চলবেই। এই লাইনটা কিন্তু আপনার রান হবেই হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আপনার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার এটা অবশ্যই লাগবে। অবশ্যই করে কিন্তু আপনার একটা কল ব্যাক ফাংশন কিন্তু দিতেই হবে। নাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। এবার যদি আমি সাপোজ এটাকে রিজেক্ট করার চেষ্টা করি, তাহলে এখন খেয়াল করে দেখুন যে রিজেক্ট এর মেসেজ এসছে। সেটা কোথায়? ক্যাচ থেকে। আর কিন্তু এখানে বলেছে ফেচ রিকোয়েস্ট ডান। তো আল্টিমেটলি এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটবেই। ঠিক আছে? আপনি রেজাল্ট পান আর না পান। তো ফাইনালি। তো এখন আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমার কাছে ডেটা এসছে। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে এই যে জিনিসটা আছে না, এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা কিন্তু একটু বেশি জটিল। ঠিক আছে? একটু জটিল মনে হয় এই সিনট্যাক্সটা। কারণ কি? আমাকে দেন ইউজ করতে হচ্ছে। আর প্রচন্ড পরিমাণে কলব্যাক ফাংশন এর মতো দিতে হচ্ছে। একটার পর একটা, একটার পর একটা। তো অনেকের ক্ষেত্রে এই কলব্যাক ফাংশন মেইনটেইন করা পুরো জিনিসটাকে আ বুঝে ওঠা যে কখন কি হচ্ছে না হচ্ছে, দেন হচ্ছে, কখন ক্যাচ হচ্ছে কখন, এই কনসেপ্টটা অতটা স্পষ্ট হয় না। সেইজন্য আরেকটা সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা অনেকটা আপনার asynchronous কোডের মতো দেখতে, অনেকটা ওরকম বিহেভ করে, মানে বিহাইন্ড দ্য সিন এরকম ফিল হয়। কিন্তু অ্যাকচুয়ালি asynchronous ওটা কিন্তু সরি আমি বলেছি যে asynchronous এর মতো। অ্যাকচুয়ালি ফেচ asynchronous কোড কিন্তু ওই সিনট্যাক্সটা ইউজ করলে লেখার যে ধরন বা সিনট্যাক্স ওয়াইজ দেখে মনে হয় যেন সিনক্রোনাস কোড। কিন্তু ওটা asynchronousই কোড। জাস্ট সিনট্যাক্সটা ভিন্ন। তো সেটা কি? এই যে পুরো যে কোডটা আছে না? এই কোডটার পরিবর্তে আমি এটাকে এখানে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পরে আমাকে কি করতে হবে? যে একটা ফাংশন বানাতে হবে। ফাংশনের নাম রাখলাম আমি সাপোজ ফেচ ডেটা। FETCH ফেচ ডেটা। ঠিক? এখন এই ডেটার ভিতরে আমার এই লাইনটা ছিল ১ম এ। তো আমরা ফেচ করছিলাম এখান থেকে পেস্ট। তো ডেটা আমার এখান থেকে ফেচ হয়ে আসবে। কিন্তু আমরা জানি যে এই ডেটাটা আসতে সময় লাগে। ওকে? এই ডেটাটা আসতে আমার সময় লাগে। আচ্ছা তারও আগে আমি আরেকটা জিনিস করছি। এই লাইনটা কেটে দিচ্ছি। সেই যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে আমরা বলব যে আ async await ফাংশন। তো async await ফাংশন কি হবে? এই যে ফেচ যে এপিআই আছে না? এটা আমরা জানি যে এটা থেকে ডেটা আসতে সময় লাগে। তাই না? এটা থেকে ডেটাটা আসতে সময় লাগে। সেইজন্য আমি বলব যে তুমি একটু ওয়েট করো। তুমি একটু ওয়েট করো। তো এখন দেখুন সঙ্গে একটা মেসেজ চলে এসছে await is only valid async ফাংশন। ওকে? তো এখন এই কথাটা বলার অর্থ হলো যে তুমি মনে করছো এই ডেটাটা আসতে সময় লাগবে সেইজন্য তুমি await এখানে লিখেছো খুব ভালো কথা। কিন্তু শুধু await লেখা যাবে না। আচ্ছা await না লেখা গেলে তাহলে কি করতে হবে? বলছে সেইজন্য তোমাকে একটা ফাংশন বানাতে হবে। তো আমি আবার কন্ট্রোল জেড করছি। তোমাকে একটা ফাংশন বানাতে হবে। এবার এই ফাংশনের ভিতরে এসে তুমি await লেখো। await মানে কি? অপেক্ষা করা। তো এখনো আবার মেসেজ এসছে। বলেছে যে await async হতে হবে।
ঠিক আছে? অ্যাসিঙ্ক ফাংশন হতে হবে। তো শুধু ফাংশন বানালেই হবে না, অ্যাসিঙ্ক ফাংশন বানাতে হবে। তো আমি await এখনো কিন্তু শুধু লিখতে পারব না। কারণ এই ফাংশনটার আগে আমাকে কিন্তু এই অ্যাসিঙ্ক কথাটাকে লিখতে হবে। এবার দেখুন আমার কিন্তু এরর চলে গেছে। ওকে? আর এতে করে যে ডেটা এসছে এমন নয়। এতে করে কিন্তু ডেটা এখনো আমি পাইনি। ওকে? আমার শুধু সিনট্যাক্সটা সিম্পলিফাই হয়েছে। এবার দেখুন আমি যদি এখানে এপিআই কল করি, obviously কিছু হবে না। কারণ আমাকে তো ফাংশনটাকেও কল করতে হবে, তাই না? তো আমি এখানে ফাংশনটাকে কল করলাম। এবার খেয়াল করে দেখুন সেই আগের মতন কিন্তু সেই মেসেজগুলো আবার সেম মেসেজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এর পরের লাইন কি? আমরা এখানে তো ওয়েট করলাম। এখন ওয়েট করার পরে যে রেসপন্সটা এসছে সেটা আমরা দেখতে পেয়েছি যে একটা কোনো রিডেবল স্ট্রিম এসছে। তো আমরা এখানে আবার পন্সড লিখে রেসপন্সটাকে এখানে ধরছি। যে এখানে যে রেসপন্সটা আসবে সেটাকে আমরা await করছি। await API fetch আ ডট json json এ কনভার্ট করব। কারণ json এ কনভার্ট করতেও একটু সময় লাগে। সেইজন্য আমরা কিন্তু এখানে await লিখেছি। এবার যদি আমরা এর মধ্যে রেসপন্স লিখি, তাহলে দেখুন আমার কাছে কিন্তু এখন ডেটা চলে এসছে। ওকে? তো এই যে এপিআই ফেচ যেটা আমরা লিখেছি এখানে যে এপিআই ফেচ করে ডেটা নিয়ে এসেছি, সেই এপিআই ফেচের উপরে আমরা যখন জেসন এখানে আ অ্যাওয়েট করিয়েছি মানে ওয়েট করিয়েছি তখন কিন্তু আমার কাছে এখন রেসপন্স চলে এসছে। তো এই রেসপন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এপিআই ফেচ যেটা করছিলাম আ সেখান থেকে যেহেতু আমরা ডেটা পাবো, তো আমি এখানে ডেটা ডাইরেক্ট লিখে দিতে পারি এভাবে। তো ডেটা নামটা দেওয়াই বেটার কারণ রেসপন্সে আপনি ইউজ করতে পারেন। তো ভ্যারিয়েবল নিয়ে কিছু যায় আসছে না। আপনার ডেটা আসা দিয়ে কথা। তো এই অবধি আশা করি বোঝা গেছে। এখন বিষয় হলো এই যে ২ লাইন যে কোডটা লিখেছি সেটাকে কিন্তু আমার এই দেন, এই যে এখানে যে ২ লাইনের যে দেন যে কোডটা ছিল, সেই কোডটার পরিবর্তে কিন্তু আমার এখানে অনেক সিম্পলিফাই হয়ে গেছে বিষয়টা। মানে আমি একটা ফাংশন বানিয়েছি, সেই ফাংশনের মধ্যে এমন কিছু কোড লিখেছি, যে কোডগুলো আমার মনে হয়েছে যে একটু আ মানে এক্সিকিউট হতে সময় লাগে। তো সেইজন্য আমি কি করেছি এই ফাংশনটাকে অ্যাসিং ফাংশন বানিয়েছি। এখন এই অ্যাসিং ফাংশন কেন বানিয়েছি? আমি জানি যে এই ফেচ হতে সময় লাগবে। তো সময় লাগবে বলে আমি একে এখানে ওয়েট করিয়েছি। এখন যে ডেটাটা ফেচ করে এসছে, এখানে ফার্স্ট স্টেপে আমার একটা রেসপন্স এসছে সেটাও একটা প্রমিস। তো সেই স্টেপটাকে আমাকে কি করতে হবে? আবার জেসন এ কনভার্ট করতে হবে। সেটার জন্য সময় লাগবে সেইজন্য আরেকবার ওয়েট করেছি। এবার আল্টিমেটলি যে ডেটাটা পেয়েছি সেই ডেটাটা আমি এখানে লগ আউট করেছি। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে। সেটা কি? এই যে ক্যাচ। যদি কোন প্রকার এরর হয় তো এখন সেটা আমরা কি করে হ্যান্ডেল করব? তো এই একই কারণে আমাদের এখানে এসে এই কোডটা আমরা ডাইরেক্ট না লিখে আমরা এখানে একটা ব্লক ইউজ করব। সেই ব্লকটার নাম কি? ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ। এই যে নিচে যে ক্যাচটা আছে কিন্তু সেটা কিন্তু একটা আপনার এইভাবে পেস্ট করতে হবে। ওকে? মানে সিনট্যাক্সটা এরকম। ট্রাই ক্যাচ একটা ব্লক আছে। এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে। এবার আপনি এইখানে যে এররটা হবে না, সেই এররটা আমরা এখানে পাবো। আর এখানে এসে আমরা সেই এররটাকে প্রিন্টও করে দিতে পারবো। যদি কোন প্রকারের কোন এরর হয়। ওকে? আর এখানে ছোট্ট একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো এই যে ট্রাই ক্যাচ যে ব্লকটা আমরা ইউজ করেছি, সেই ট্রাই ক্যাচ ব্লকের যে ক্যাচটা আছে সেটা কিন্তু একটা ফাংশন। দেখতেই পাচ্ছেন যে এখানে প্যারামিটার আছে। কিন্তু এখানে যে ক্যাচটা দেখছেন, এই ক্যাচটা একটা মেথড, সেই মেথডটার মধ্যে কিন্তু আমাকে কলব্যাক ফাংশন দিতে হয়েছে। আর এই ট্রাই ক্যাচ অনেকটা আপনি এইভাবে ভাবতে পারেন যে এটা হলো if else এর মতো। যদি ডেটা আসে, তো ডেটা যদি পজিটিভ হয়, মানে আমি যদি রেসপন্স পাই তাহলে এই কোডটা চলবে। আদারওয়াইজ মানে এলস পার্ট এটা। তো অনেকটা এইভাবে আপনি বোঝার সুবিধার জন্য মনে করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম রেজাল্ট পাচ্ছেন। এখন এই যে ডেটা, এই ডেটাটাকে কি করব? এই ডেটাটাকে আপনি এখান থেকে রিটার্ন করুন বা এই ডেটাটাকে আপনি আ এখানে যদি প্রিন্ট করে দেখাতে চান তাহলে এখান থেকেই দেখিয়ে দিতে পারেন। তো আপনি এখন কি করবেন? এই ডেটাটাকে এখানে থেকে লুপ চালাবেন নাকি এখান থেকে রিটার্ন করিয়ে নেবেন? রিটার্ন করিয়ে তাহলে এই ফাংশনের উপরে আপনাকে কিন্তু লুপ চালিয়ে সেই ডেটাটাকে কিন্তু এখানে প্রিন্ট করাতে হবে। তো আমাদের ওভারঅল যে এই যে কোডটা ছিল, এই কোডটা কিন্তু এখন অনেক বেশি ক্লিন। মানে ক্লিন ইন দ্যা সেন্স আমার কিন্তু প্রত্যেকটা লাইনে কোথায় কি ঘটছে
আমি কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পারছি। আর এখানে যে একটা কল ব্যাক হেল টাইপের তৈরি হয়েছিল, যে বারবার দেন লিখতে হচ্ছিল, এর ভিতরে কিন্তু আপনাকে কল ব্যাক ফাংশন লিখতে হচ্ছিল। তারপরে ক্যাচ লিখছি, তারপরে ফাইনালি লিখছি ইত্যাদি, একটু আপনার কিন্তু অনেক সময় বেশি কমপ্লিকেটেড মনে হয়। তো সেইজন্য কিন্তু আমরা এই ধরনের পোর্ট কিন্তু বেশি দেখতে পাবো। এই যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট পোর্ট কিন্তু আমরা বেশি পরিমাণে দেখতে পাবো। আ এই দেন ক্যাচের পরিবর্তে। ওকে? তো সেইজন্য আমাদের কিন্তু এটাও শিখে রাখতে হবে। আর এটাও কিন্তু শিখে রাখতে হবে এট এ টাইম। তো এরপর থেকে কিন্তু আমরা বেশিরভাগ সময় এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করব। আর অ্যাসিঙ্ক অ্যাওয়েট কোডের মধ্যে কিন্তু আমরা ট্রাই ক্যাচ ইউজ করে যদি ডেটা পাই তাহলে ট্রাই এর মধ্যে সেই অংশটুকু যাবে। আর যে অংশটুকু এরর মনে হবে সেটা কিন্তু ক্যাচ ব্লকের মধ্যে আসবে। তো আমরা যদি নোডে কাজ করি, রিঅ্যাক্টে কাজ করি তো অলওয়েজ কিন্তু এরকমই সিনট্যাক্স দেখতে পাবো। সেইজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি কিন্তু ইউজড টু হয়ে যান। আর এখন এই যে পুরো যে প্রমিসের কনসেপ্টের উপরে এই কনসেপ্টটা দাঁড়িয়ে সেটা আমি শুরুতেও বলেছিলাম যে ফেজ কিন্তু পুরো প্রমিস কনসেপ্টের উপরে বেস করেই তৈরি। তো সেইজন্য আমরা প্রমিসটা কিন্তু পরবর্তী কোনো একটা ভিডিওতে শিখব। কারণ ওটা আমাদের ইন ডেপথ জানাটা জরুরি। আর প্রত্যেকটা সিস্টেম বা কনসেপ্ট যেটা শিখছি আমি একটু উল্টোই শুরু করেছি। যে আগে একটা প্রজেক্ট বানিয়ে নিয়েছি। প্রজেক্টটা বানানোর পরে আমাদের একটু কনফিডেন্স এসছে যে রিয়েল লাইফ এ কি করব না করব। কারণ আমরা অনেকদিন ধরে থিওরি করছিলাম। তো একটা ছোট প্রজেক্ট টাইপের আমরা কিছু একটা তৈরি করেছি। আর সেটা অপটিমাইজ ও করেছি, বাগ ফিক্স করেছি। তো এবার আমাদের সময় এসছে যে টেকনিক্যালি এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার হওয়া যে অ্যাকচুয়ালি কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ হচ্ছে। তো আমাদের দেখি আগামী প্রজেক্টে আমরা কিভাবে এটাকে আরো বেটার করতে পারি। আমাদের এই প্রজেক্টটাকে আরো যদি আমরা ফাংশনালিটি এড করতে পারি, তাহলে আরো আমরা অনেক কিছু শিখব। আজকের ভিডিও এতটুকু রাখছি। অলরেডি অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।